আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে প্রথমবার মুখ খুললেন তৎকালীন সেনাপ্রধান মইউন। শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, কি বলছে বিশ্লেষকরা? আওয়ামী লীগ নেতাকর্মীরা দিশেহারা, ছাড়তে চান রাজনীতি। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এবার ভারত ইনডিরেক্টলি বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিচ্ছে। যুদ্ধের হুমকি হয়তো কারো কারো কাছে একটু বেশি বলে মনে হবে, কিন্তু যে ভাষায় কথা বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জনাব রাজনাথ সিং, এটাকে সেভাবে দেখার দরকার আছে, সেটাকে আমরা সেভাবেই দেখব। প্রশ্ন হচ্ছে, ভারত এই রকম একটা সময়, যে সময়ে বাংলাদেশ ভারত সম্পর্ক খুবই টাফ একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, সে সময়ে ভারত কেন এই ধরনের রেটরিক ব্যবহার করছে? আমি আগে দেখি জনাব রাজনাথ সিং ঠিক কি বলেছেন। তিনি ভারতের সেনাবাহিনীকে অ্যাড্রেস করে বলছেন, রেফারিং টু গ্লোবাল কনফ্লিক্টস সাচ অ্যাজ দ্য অনগোয়িং রাশিয়া-ইউক্রেন ওয়ার, দ্য ইসরায়েল-হামাস কনফ্লিক্ট অ্যান্ড দ্য কারেন্ট সিচুয়েশন ইন বাংলাদেশ। খেয়াল করি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল-হামাস কনফ্লিক্ট এবং বর্তমানের বাংলাদেশের যে পরিস্থিতি, সেটাকে রেফার করে সিং আর্জ দ্য কমান্ডার্স টু অ্যানালাইজ দিস ডেভেলপমেন্টস, predict future challenges and remain prepared for unexpected situations. এগুলো করে তার কি কি কমান্ডারদেরকে কি বলেছেন, যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে সেগুলো অ্যানালাইজ করতে, চ্যালেঞ্জ গুলো প্রেডিক্ট করতে এবং প্রিপেয়ার্ড থাকতে ফর আনএক্সপেক্টেড সিচুয়েশনস, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্ল্যান্ড কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে পারে বা তাদেরকে কোনো আনএক্সপেক্টেড অভিযানে যেতে হতে পারে। He also highlighted the need for a comprehensive analysis of issues along the northern border and in neighboring countries, which are posing a challenge to peace and stability in the region. নর্থ বর্ডারের কথা বলছেন, ওখানে কে আছে আমরা জানি বুঝি, এবং নেইবারিং কান্ট্রিজ। কিন্তু যে জায়গাটা জরুরি সেটা হচ্ছে, তিনি বর্তমান বিশ্বের প্রেক্ষাপট বোঝাতে গিয়ে রাশিয়া ইউক্রেন ওয়ারের কথা বলছেন, যেটা ভারতের সীমানা থেকে বহু দূরে হচ্ছে। তিনি ইসরায়েল হামাস কনফ্লিক্ট, এটাও সীমানা থেকে বহু দূরে। ভারত তো আর আমেরিকা না যে এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে, তার ফ্লিট নিয়ে সে কোনো দেশ আক্রমণ করতে যাওয়ার মতো পরিস্থিতি তার আছে। এর সাথে সে ওগুলোর কথা উল্লেখ করছে, এর সাথে সে বাংলাদেশের কনফ্লিক্টকে নিয়ে এসছে। তার মানে এই ঘটনাগুলোকে ইন্ডিকেট করে তিনি বলছেন, যেটা বলেছেন আবারও বলি, কমান্ডারদেরকে বলছেন ডেভেলপমেন্ট অ্যানালাইজ করতে, চ্যালেঞ্জ প্রেডিক্ট করতে এবং আনএক্সপেক্টেড সিচুয়েশনের জন্য প্রিপেয়ার্ড থাকতে। তার মানে আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে পারে, এর মধ্যে বাংলাদেশও একটা ফ্যাক্টর। সুতরাং কিছুটা ইনডিরেক্টলি তো বটেই, কিন্তু বাংলাদেশকে এক ধরনের আক্রমণ বা যুদ্ধের হুমকি দিচ্ছে ভারত, কোনো সন্দেহ নেই। প্রশ্ন হচ্ছে, ভারত কি আসলে বাংলাদেশের সাথে যুদ্ধ করার মতো পরিস্থিতি আছে বলে মনে করে? বাংলাদেশ কি ভারতকে অ্যাটাক করতে পারে কোনো কারণে? উত্তর হচ্ছে নো। বাংলাদেশ ভারতের সাথে যদি যুদ্ধ মানে খুব অল্প সময়ের মধ্যে, আমরা টেকনিক্যালি যদি চিন্তা করি, শর্ট এবং মিড টার্মেও কয়েক বছরের মধ্যে যদি বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হয়, সেটা বাংলাদেশ ভারতের আক্রমণের, ভারতের আগ্রাসনের প্রতিরোধ করার জন্য যুদ্ধটা হবে। এটার মধ্যে কোনো রকম কোনো কনফিউশনের কোনো রকম কোনো কারণ নেই। মানে বাংলাদেশ ভারতকে অ্যাটাক করছে। ধরুন, বাংলাদেশে এই মুহূর্তে স্টুডেন্টরা ভার্সিটিতে কখনো কখনো চিকেন নেক নিয়ে স্লোগান দিয়েছে, এটা স্টুডেন্টদের এক ধরনের আবেগের স্লোগান, এটাকে খুব সিরিয়াসলি দেখার কিছু নেই, জাস্ট একটা রেটরিক। সো বাংলাদেশ এগিয়ে গিয়ে ভারতের কোনো একটা জায়গায় আক্রমণ করে বসবে কোনো সম্ভাবনা নেই। তার মানে ভারত বাংলাদেশে আক্রমণ করার, মানে যুদ্ধ মানে হলো ভারতকে বাংলাদেশ আক্রমণ করতে হবে। সম্ভাবনা কি আছে? করবে কি? আমার কাছে এটা একেবারেই মনে হয় না ভারত অন্তত শর্ট এবং মিড টার্মে বাংলাদেশকে আক্রমণ করার কোনো বাহানা তৈরি করবে বা আক্রমণ করবে। কারণটা খুব সোজা, সেটা হচ্ছে বাংলাদেশকে আক্রমণ করে ভারত খুব সহজে সামলাতে পারবে না। মানে একটা বিরাট শক্তিশালী সেনাবাহিনী নিয়ে আপনি একটা দেশকে বম্বিং করে ক্ষয়ক্ষতি করতে পারেন, কিন্তু দখল করে নেয়া বা সিগনিফিক্যান্টলি জয়লাভ করা বেশ কঠিন। এরকম মানে এই যে ইসরায়েল হামাসের কথা বলছিলেন, এত আধুনিক সেনাবাহিনী, পৃথিবীর সবচেয়ে আধুনিক সেনাবাহিনী তালিকা করলে তার মধ্যে ইসরায়েলের বাহিনী থাকবে, কিন্তু তারা হামাসের মতো একটা মিলিশিয়া, তাদের সেই অর্থে কোনো
ট্রেন মিলিটারি নাই, তার সাথেও যথেষ্ট। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে প্রথমবার মুখ খুলেন তৎকালীন সেনাপ্রধান মইউন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পর পিলখানার বিডিআর বিদ্রোহ, 57 জন সেনা অফিসার হত্যাকাণ্ড নিয়ে প্রথম মুখ খুলেন তৎকালীন বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান মইউন আহমদ। বৃহস্পতিবার মইউন আহমদ তার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও শুরুতেই 2024 সালের জুলাই আগস্ট মাসের নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থ কামনা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করে বলেন, সরকার ছাত্র জনতা যেভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। মইউন আহমেদ বলেন, বিডিআর বিদ্রোহ ঘটনায় আমি যখন তদন্তের আদেশ দিই তখন আমাকে বলা হয় যখন সরকার এই বিষয়ে তদন্ত করছে তখন আমাদের এর প্রয়োজনীয়টা কি, তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি। তিনি বলেন, সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি তার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারেননি কারণ অনেকে জেলে ছিলেন, অনেকে প্রশ্ন করা সম্ভব হয়নি। আমার কাছে এসে বেশ কয়েকবার তার সমস্যার কথা তুলে ধরেন। আমি আশা করি তিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, তিনি এই তদন্ত কমিটি পুনর্গঠন করে জড়িতদের বের করতে সক্ষম হবেন। আমি সরকার গঠনের পর তাকে এই বিষয়ে অনুরোধ করেছি। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের রূপকার? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, কি বলছে বিশ্লেষকরা? ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন। হাসিনার ভারত অবস্থানকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের চাপে হাসিনাকে ভারত ফেরত দেবে কি? দুদেশের সবচেয়ে আলোচিত বিষয় নিয়ে মতবাদ দিয়েছেন রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। সংবাদ মাধ্যমটি বলছে, ছাত্র জনতা ব্যাপক আন্দোলনের মুখে শেখ হাসিনা গত 5ই আগস্ট হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। এর মাধ্যমে তার 15 বছরের শাসনের অবসান ঘটে। হাসিনার 1.5 দশকের এই শাসনামলে ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচনী কারচুপি এবং বিচার বহির্ভূত হত্যা এবং জোরপূর্বক গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগের দ্বারা চিহ্নিত করা হয়। বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিচারের মুখোমুখি করার জন্য হাসিনাকে ফিরিয়ে আনার দাবি করছে দেশের জনগণ। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, তাকে ফিরিয়ে আনতে হবে, তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে। ইউনূস বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করায় কেউই স্বাচ্ছন্দ্য বোধ করছে না, কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই। তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকেই মাঝে মাঝে কথা বলছেন। এটা সমস্যা তৈরি করছে। যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম, মানুষটাও এটাও ভুলে যেত যদি তিনি নিজেই জগতে থাকতেন। কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন, কেউ এটা পছন্দ করছে না। বিশ্লেষকরা বলছে, অধ্যাপক ডক্টর ইউনূসের বিবৃতিটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ওপরে আলোকপাত করেছে, কিন্তু তার দাবিতে রাজি হয়ে হাসিনাকে নয়াদিল্লি বাংলাদেশের হাতে তুলে দেবে এমন সম্ভাবনা কম। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলের সমর্থক? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, আওয়ামী লীগ নেতাকর্মীরা দিশেহারা ছাড়তে চান রাজনীতি। দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দলটি এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে। অথচ গত 23শে জুন আওয়ামী লীগের 75 বছর পূর্তি পালনের পরিস্থিতি ছিল ভিন্ন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ, কিন্তু মাত্র 2 মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে। শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর শীর্ষ নেতারাও অনেকে দেশ ছেড়েছেন, আবার কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন। এছাড়া নেতাদের মধ্যে এখনও যারা দেশে অবস্থান করছেন তাদের মধ্যে প্রায় সবাই আত্মগোপনে আছেন। বর্তমানে নেতৃত্ব শূন্য থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম হতাশায় ভুগছেন। তাদের অনেকে এখন উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। সংবাদ মাধ্যমে কথা বলার সময় তারা তাদের নামও প্রকাশ করতে চাননি। আওয়ামী লীগের জেলা পর্যায়ের একজন নেতা বলেন, আমাদের দলের এখন দিশেহারা বিপর্যস্ত অবস্থা হয়ে গেছে, কারণ 1 মাস হয়ে গেল অথচ কেন্দ্র থেকে কার্যকর কোনো নির্দেশনা দেওয়া হলো না, ফোনে দিলেও কেউ ধরে না। হামলা মামলা সব মিলিয়ে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছে। এই অবস্থায় নেতাকর্মীদের অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। অন্যদিকে আওয়ামী লীগের এখনকার যে অবস্থা দেখা যাচ্ছে সেটার জন্য দলের সিনিয়র নেতাদের দায়ী করেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ফরিদপুরের একজন আওয়ামী লীগের কর্মী বলেন, ক্ষমতা হারালে এমন অবস্থা যে হতে পারে সেটা তো নেতাদের অজানা থাকার কথা নয়, তারাই তো এর জন্য দায়ী। তিনি আরও বলেন, ক্রিম খাইল নেতারা, কোটি কোটি টাকা বানাইল তারা, তাদের পাপের শাস্তি ভোগ করতে হয়েছে আমাদের মতো তৃণমূলের নেতাকর্মীদের। তবে বিদেশে অবস্থান করা আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে 71 সালে যে দেশ স্বাধীন হয়েছে, কাজেই দেশ যতদিন থাকবে আমাদের দলও থাকবে, আমরা আবারও ঘুরে দাঁড়াবো। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মত কমেন্ট করে জানিয়ে দিন।